আসসালামু আলাইকুম, আমি রিফাত মাহবুব সাকিব। আজকের প্রফেশনাল আড্ডা অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের অনুষ্ঠানে আমরা মূলত ব্যাংকিংয়ের উপরেই আলোচনা করব। ব্যাংকিংয়ের বিভিন্ন ধরনের রিস্ক ফ্যাক্টর, তারপরে হচ্ছে লোন, ট্রেনিং এবং এরকম বেশ কিছু জিনিস নিয়ে আজকে মূলত আজকের অনুষ্ঠানটা আমরা সাজিয়েছি। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে রয়েছেন একজন ব্যাংকার। আসসালামু আলাইকুম, আমি বিল্লাল হোসেন, ফিনান্সিয়াল অ্যানালিস্ট। মানুষের আসলে ব্যাংক লোনের প্রতি অনেক ধরনের কৌতূহল থাকে, তারপরে অনেক ধরনের অভিযোগও থাকে যে ব্যাংক লোন চেয়েও অনেকে পান না। ব্যাংক লোনটাকে অনেক ব্যবসায়ী বা সাধারণ মানুষজনকেও এটাকে একটু অন্যরকম ভাবেন, সোনার হরিণ ভাবেন। তো আমি আসলে আপনার কাছে চলে যাচ্ছি যে লোন ফাইল আসলে পাস না হওয়ার কারণগুলো কি কি, এবং পার্সোনাল লোন, হোম লোন, অটো লোনের ক্ষেত্রে আপনারা কী কী ডকুমেন্টেশনটাকে প্রাধান্য দেন? সো আর অটো লোনের ক্ষেত্রে যেটা হয় যে আমরা ব্র্যান্ড নিউ কারের ক্ষেত্রেও দিতে পারি। এটা আমরা এক এক ব্যাংকের এক এক পলিসি অনুযায়ী আমরা হচ্ছে 72 মান্থ বা টেনরে আমরা হচ্ছে ব্র্যান্ড নিউ গাড়িগুলো দিতে পারি। আর এখানে হচ্ছে ল্যান্ডলর্ডও নিতে পারবে, প্লাস হচ্ছে স্যালারিড পার্সনও নিতে পারবে, এবং কি বিজনেসম্যানও নিতে পারবে, এবং প্রফেশনালও নিতে পারবে। আর সেগমেন্ট যদি চুজ করি তাহলে আমি মনে করি যে ডক্টর সেগমেন্ট ইজ দ্য বেস্ট সেগমেন্ট ফর এনি কাইন্ড অফ লোন। কারণ হচ্ছে এই সেগমেন্টে ডিফল্ট রেটটা খুবই কম। আর হোম লোনের ক্ষেত্রে বলছেন, যেটা হোম লোনের ক্ষেত্রে আমরা ফ্ল্যাট পারচেজের ক্ষেত্রে দিতে পারি, হোম ইকুইটির ক্ষেত্রে দিতে পারি, হাউস রিনোভেশনের ক্ষেত্রে দিতে পারি, টেক ওভারের ক্ষেত্রে দিতে পারি। হোম লোন কাকে বলে, হোম লোন কোনটা? ফ্ল্যাট পারচেজ, লাইক দ্যাট আপনি ডেভেলপারের সাথে একটা এগ্রিমেন্ট করবেন, বা নন ক্যাটাগরাইজ ডেভেলপারের সাথেও আপনি এগ্রিমেন্ট করতে পারেন। লাইক দ্যাট হচ্ছে ইন্ডিভিজুয়াল থেকেও আপনি হোম লোন বা ফ্ল্যাট পারচেজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার লাইক দ্যাট কাস্টমার এবং কি ডেভেলপারের মধ্যে একটা এগ্রিমেন্ট হবে। এই এগ্রিমেন্টের থ্রুতে আমরা তার আদার্স যে মর্টগেজ ক্রাইটেরিয়া যেগুলো আছে বা সিকিউরিটাইজেশনের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো মেনটেন করেই, যদি উনি এলিজিবিলিটি বা ওনার ক্রাইটেরিয়া মিট করে, দেনই হচ্ছে উনি হোম লোন পাওয়ার যোগ্যতা রাখে। দ্বিতীয়ত, হোম ইকুইটি লোন হচ্ছে কোনটা? যেটা হচ্ছে আপনার কাস্টমারের অনারশিপ আছে। সে হয়তো বা 6 তলার একটা রাজুক থেকে পারমিশন নিয়েছে, তো সেখানে সে 6 তলা ডেভেলপ করবে, 6 তলা বাড়ি করবে বা বিল্ডিং করবে। সেই ক্ষেত্রেও আমরা কনস্ট্রাকশন পারপাসে হোম ইকুইটি লোন দিতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে ফেজ বাই ফেজ তাকে আমরা তার লোনটা ডিসবার্স করব। আর এখানে ক্রাইটেরিয়া হিসেবে সে হতে পারে স্যালারিড, বিজনেসম্যান, ল্যান্ডলর্ড অর প্রফেশনাল। আর তৃতীয় কথা হচ্ছে আপনি রিনোভেশন পারপাসেও নিতে পারবেন। লাইক দ্যাট আপনার একটা পুরাতন ফ্ল্যাট আছে বা বাড়ি আছে, আমরা উইদিন 20 ইয়ার্স এর মধ্যে যে অ্যাপ্রুভালটা, রাজুকের অ্যাপ্রুভাল আছে, সেটা হচ্ছে মেনটেন করি। ঠিক আছে? সো আপনি চাইলে এই টেনরের মধ্যে যদি আপনার অ্যাপ্রুভাল হয়ে থাকে, আপনি রিনোভেশন পারপাসেও নিতে পারবেন। রিনোভেশন কি? হ্যাঁ, আপনার লাইক দ্যাট হচ্ছে আপনার বিল্ডিং করেছেন, পুরাতন হয়ে গেছে, উইদিন 20 ইয়ার্সের মধ্যে রাজুক অ্যাপ্রুভালটা রয়েছে, দেন হচ্ছে আপনি ইন্টেরিয়র কাজ বা হচ্ছে আপনি হয়তো বা বিল্ডিংটা রিডিজাইন করবেন বিভিন্ন কারণে, বা আপনি নতুন কিছু অ্যাড করবেন, সেক্ষেত্রেও আমরা রিনোভেশন পারপাসে হোম লোনটা দিয়ে থাকি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে মানুষদের কাছ থেকে আসছে, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সার এবং যারা অনলাইন বিজনেস করে তাদের ক্ষেত্রে ব্যাংক লোনের আসলে কি ব্যবস্থা রয়েছে বা আদৌ রয়েছে কিনা? থ্যাংক ইউ আবারও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ফ্রিল্যান্সার বা অনলাইন ব্যবসায়ীদের সহজে লোন না পাওয়ার কিছু কারণ রয়েছে। কারণগুলো আমি ডিসক্রাইব করছি। যেমন তাদের আয়ের স্বল্পতা থেকে থাকে। কিভাবে? তাদের যে ইনকামটা, এটা সহজে ব্যাংকে তার পার্সোনাল অ্যাকাউন্টে হিট হয় অনেক সময়, বাট তার কোম্পানির নামের কোনো অ্যাকাউন্টে ট্রানজ্যাকশনটা হয় না। তো আর দেখা যায় যে তার সেলস প্রসিডটা ঠিকমতো ডিরাইভ করা থাকে না স্টেটমেন্টে। এটা একটা ওয়ান অফ শর্টেজ বা লেকেজ
ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে তারা হচ্ছে অন টাইমে বা সব সময় হচ্ছে ট্যাক্স রিটার্ন সাবমিট করে না, ডিউ টু তারা তাদের ইনকামটা নিজেদের কাছেই রাখে, তারা ডিসক্লোজ করতে চায় না বা কোথাও পাবলিশ করতে চায় না, বা তারা রিটার্নের মুখোমুখিও হয় না। এটার একটা স্বল্পতা রয়েছে। আরেকটা ব্যাংক লেনদেনের ক্ষেত্রেও তারা বিজনেস অ্যাকাউন্টে কোনো ট্রানজ্যাকশন করে না, এটা আগেও বলেছি। অনেকেই সরাসরি নগদে লেনদেন করে, ডিজিটাল ওয়েতে লেনদেন করে, বিকাশ, নগদ বা আদার্স যে ওয়ালেট আছে সেগুলোর মাধ্যমে লেনদেন করে। কিন্তু ব্যাংকের লোন পাওয়ার জন্য ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাজ এ বিজনেসম্যানের তার বিজনেস অ্যাকাউন্টে ট্রানজ্যাকশনটা হইতে হবে। আরেকটি কথা হচ্ছে তাদের হচ্ছে লাইসেন্স নাই, ট্রেড লাইসেন্স যেটা বলি, ট্রেড লাইসেন্সটা অনেক সময় অনেক ফ্রিল্যান্সারের বা অনলাইন ব্যবসা যারা করে তাদের হচ্ছে ট্রেড লাইসেন্সটা নাই। আমাদের মিনিমাম হচ্ছে 2 ইয়ার্স রিকোয়ারমেন্ট থেকে থাকে বিজনেসম্যানের ক্ষেত্রে লোন পাওয়ার জন্য। আরেকটা হচ্ছে তাদের শর্টেজ অফ গ্যারান্টি আর মর্টগেজের অভাব থেকে থাকে। এই কয়েকটি কারণে ফ্রিল্যান্সাররা সহজে লোন পায় না। বিলাল ভাই, আমি আর একটা কোশ্চেন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার মতে ব্যাংকের এনপিএল কমাতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। ব্যাংকের এনপিএল যেটা হচ্ছে নন পারফর্মিং লোন, এটা কমানোর জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনপিএল বৃদ্ধি ব্যাংকের আর্থিক স্থিতিশীলতাকে প্রভাবিত করে এবং পুরো অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। এর কিছু পদক্ষেপ আমি উল্লেখ করছি। তার মধ্যে হচ্ছে ঋণ দেওয়ার আগে দক্ষ যাচাই, মানে ডিউ ডিলিজেন্সি যেটা আমরা বলে থাকি, সেটা প্রথমেই আপনাকে করতে হবে। ঋণ গ্রহীতার ক্রেডিট স্কোরিং লাইক দ্যাট হচ্ছে সিআইবি রিপোর্টিং, আর্থিক স্থিতি এবং ব্যবসার কার্যক্রম বিস্তারিত যাচাই করতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশন, আমরা সিবিইউর মাধ্যমে, সেন্ট্রাল ভেরিফিকেশন ইউনিটের মাধ্যমে তার হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন করে থাকি। হ্যাঁ, লাইক দ্যাট হচ্ছে তার যে অ্যাড্রেসটা, সে যে বুকলেটে যে ইনফরমেশনগুলো দিয়েছে, লাইক দ্যাট হচ্ছে তার প্রেজেন্ট অ্যাড্রেস, তার রেফারেন্স, তার হচ্ছে ইনকাম রিলেটেড ডকুমেন্ট, লাইক দ্যাট হচ্ছে তার স্যালারি সার্টিফিকেট, তার ব্যাঙ্ক স্টেটমেন্ট, গ্যারান্টর যাকে প্রোভাইড করেছে, গ্যারান্টরের ইনফরমেশনগুলো সিবিইউর মাধ্যমে, সেন্ট্রাল ভেরিফিকেশনের মাধ্যমে আমরা ভেরিফাই করে থাকি। এটা সুন্দর মতো বা অ্যাজ পার ল্যাবের ইনফরমেশন অনুযায়ী ভেরিফাইড হয় কি না সেগুলোও হচ্ছে যাচাই করার ইস্যু থেকে থাকে। ঋণ গ্রহীতার ভবিষ্যৎ নগদ প্রবাহ, ক্যাশ ইনফ্লো আউটফ্লো ঠিকমতো আছে কিনা ব্যাংক স্টেটমেন্টে, সেটাও আমরা অ্যাসেস করে থাকি সিটিওর মাধ্যমে, ক্রেডিট টার্ন ওভারের মাধ্যমে। তার ক্রেডিট টার্ন ওভারগুলো সেলস প্রসিড কিনা সেগুলোও আমরা অ্যাসেসমেন্টের মাধ্যমে ব্যাংক স্টেটমেন্টে রিফ্লেকশন আছে কিনা সেটা আমরা ইজিলি আমরা দেখতে পাই। কার্যকর রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম যদি আমরা নিরূপণ করতে চাই, ঋণের পোর্টফোলিওতে বৈচিত্র্য আনতে হবে বিভিন্ন খাত বা শ্রেণীতে ঋণ বিতরণ করার মাধ্যমে। ঝুঁকিপূর্ণ খাত চিহ্নিত করে সতর্কতা অবলম্বন করতে হবে, তাহলেই এনপিএল কমবে। রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমে উন্নত প্রযুক্তি ও ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করতে হবে, তাহলেই এনপিএল কমবে। সঠিক কোলাটেরাল বা জামানত গ্রহণ করতে হবে। ঋণ পর্যবেক্ষণ নজরদারি করতে হবে। টাইম টু টাইম হচ্ছে আমরা যে লোনগুলো দিয়েছি সেগুলো ফলো আপ করতে হবে, যে এই লোনটা কোন পর্যায়ে আছে, এটা কি 30 ডিপিটি ক্রস করলো নাকি 60 ডিপিটি ক্রস করলো না 90 ডিপিটি ক্রস করলো। ডিপিটি মিনস এখানে ডেজ পাস ডিউ। এই জিনিসগুলো আমাদেরকে টাইম টু টাইম মনিটর করতে হবে। তৃতীয়ত হচ্ছে পুনর্গঠন এবং পূর্ণ তফসিলীকরণ করতে হবে। সমস্যাগ্রস্ত ঋণ গ্রহীতার জন্য পুনর্গঠনের সুযোগ দিতে হবে, তাহলেই এনপিএল কমবে। আইনগত ব্যবস্থা শক্তিশালী করতে হবে। আমাদের যে এনপিএলের যে আইন রয়েছে সেটা আরও একটু স্ট্রং করতে হবে। ঋণ আদায়ের জন্য আইনগত প্রক্রিয়া দ্রুত এবং কার্যকর করতে হবে এবং দ্রুত নিষ্পত্তি করতে হবে। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোরমূলক ব্যবস্থা করতে হবে, তাহলেই এনপিএল কমবে।
ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করতে হবে, ঋণ অনুমোদন প্রক্রিয়ার আধুনিক প্রযুক্তি এবং অটোমেশন ব্যবহার করতে হবে, ঋণ গ্রহীতাদের আর্থিক ও ক্রেডিট ডেটা বিশ্লেষণ, এআই বা বিগ ডেটা ব্যবহার করতে হবে, ব্যাংকের ডেটাবেস এবং সিআইবি ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ডেটা নিয়মিত আপডেট রাখতে হবে, দক্ষ মানব সম্পদ উন্নয়ন করতে হবে, ঋণ প্রদান এবং ঝুঁকি ব্যবস্থাপনায় প্রশিক্ষক ও দক্ষ কর্মী নির্বাচন করতে হবে এবং নিয়োগ দিতে হবে। আর টাইম টু টাইম আমাদেরকে সিস্টেম অ্যালার্মিং একটা ক্লক তৈরি করতে হবে, যেটা কিনা কাস্টমারকে সামটাইমস বা মাঝে মাঝে নক করবে যে আপনার রিপেমেন্ট ডেট হচ্ছে এই তারিখে, আপনার কিস্তিটা অন টাইমে আপনি পেমেন্ট করেন। তো মাঝে মাঝে কাস্টমারের সাথে ইন্টারাকশন করতে হবে। সবার যারা লোন আরএম রয়েছেন এবং কি যারা ব্যাক অফিসে রয়েছেন তাদের সাথেও তাদের সক্ষতা এবং কি সামটাইমস তাদের হচ্ছে রিলেশন মেনটেন করতে হবে, যে তাহলেই লোনটা এনপিএল থেকে বেঁচে যাবে। খুব সুন্দরভাবে এলাবোরেটলি এটা ডেসক্রাইব করেছেন। আমি এই পর্যায়ে লাস্ট একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে সামনের দিনের ব্যাংকগুলোর ক্রেডিট বিজনেসের ক্ষেত্রে এর সফলতা বা এর চ্যালেঞ্জগুলো আপনি কিভাবে দেখছেন? সামনের দিনে ব্যাংকগুলোর ক্রেডিট কার্ড বিজনেস এবং ক্রেডিট এক্সপোজার বা ক্রেডিট এর সফলতা বা চ্যালেঞ্জ হিসেবে আমি যেটা বলতে চাই, সফলতার দিকগুলো বিবেচনা করলে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বৃদ্ধি করতে হবে। আমাদের অ্যানালগ থেকে বের হয়ে এসে ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে হবে। দ্বিতীয়ত হচ্ছে নতুন পণ্য বা অফার, নতুন পণ্য বা সেবা কাস্টমারের দিকে বা কাস্টমারের কাছে নিয়ে যেতে হবে। আর সেবাটা অবশ্যই কাস্টমার সার্ভিসটা হতে হবে কাস্টমার সেন্ট্রিক। কাস্টমার কি চাচ্ছে, কাস্টমার নিড কি, কাস্টমারের কখন কি রিকোয়ারমেন্ট, এই জিনিসগুলো বুঝতে হবে। এই জিনিসগুলো বুঝে দেন হচ্ছে সেবা প্রদান করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে নতুন গ্রাহক বৃদ্ধি করতে হবে। সবসময় আমাদেরকে মনে রাখতে হবে, আমি অ্যাজ এ ব্যাংকার আমাকে অবশ্যই নিউ অ্যাকুইজিশন দেখতে হবে। কাস্টমার ক্রিয়েট কাস্টমার নেটওয়ার্কিংয়ের ভাষাই আছে কাস্টমার ক্রিয়েশন কাস্টমার। সো আমি যদি একটা ভালো সার্ভিস একটা কাস্টমারকে দিতে পারি, সেই কাস্টমারই হচ্ছে আমাকে নেটওয়ার্কিংয়ের হেল্প করবে, সেই আমাকে আরেকটা ভালো কাস্টমার নিয়ে এসে দেবে। সো এটি হচ্ছে সুবিধা। আর চ্যালেঞ্জগুলোর দিক থেকে যদি আমি বলি তাহলে হচ্ছে অর্থনৈতিক অস্থিরতা, আমাদের রাজনৈতিক অস্থিরতা তো রয়েছেই। সো সেই ক্ষেত্রে হচ্ছে অর্থনৈতিক একটা অস্থিরতা রয়েছে, আমাদের ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, আমাদের ইন্টারেস্ট রেটও বেড়ে যাচ্ছে। সো এই দিকে আমাদের একটু অ্যাক্টিভলি দেখতে হবে। আর খুচরা ঋণের ঝুঁকি অবশ্যই আমাদের বড় বড় লোন যেগুলো আছে ওগুলো থেকে সরে এসে ক্ষুদ্র বা মাঝারি উদ্যোক্তা যারা আছে তাদেরকে ঋণ প্রোভাইড করতে হবে। এবং কি দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রেও কিছু ঝুঁকি থেকে থাকে, এই ঝুঁকিগুলো আসলে আমাদেরকে নিতে হবে, না নিলে তো ব্যবসা করা যাবে না। সো এই ঋণের ক্ষুদ্র ঋণগুলোও আমাদের দেখতে হবে। আর বিকল্প পেমেন্ট সিস্টেম মানে অল্টারনেটিভ গেটওয়ে তৈরি করতে হবে আমাদের। যদি আমরা দেখি তাহলে আমাদের অবশ্যই আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম বলেন, আজকে মানুষ ঘরে বসেই হচ্ছে লোন পেয়ে যাচ্ছে। সো আমাদেরকে ওই টেকনিকটাই আমাদের অ্যাপ্লাই করতে হবে এবং কি তারা যেন ইজিলি সহজেই যেন লোনটা রিপেমেন্ট করতে পারে, তাদেরকে ওই সিস্টেমে নিয়ে আসতে হবে। সো ডিজিটাল পেমেন্ট গেটওয়েটাও আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে আমি বলে মনে করি। আমি খুব শর্টে জানতে চাই বিলাল ভাই, সেটা হচ্ছে যে ভবিষ্যতের বাংলাদেশের ব্যাংকিংয়ের আসলে আপনি কি ধরনের ভবিষ্যৎ দেখছেন? কারণ প্রচুর এখন আমাদের আসলে বর্তমান কিন্তু ব্যাংকিং অবস্থাটা বেশ কিছুদিন আগে অনেক খারাপ ছিল, এখন ইমপ্রুভ করছে। এবং আসলে আপনি কিভাবে দেখছেন আমাদের সামনের ব্যাংকিং যে ভবিষ্যৎটা
ওইটা আসলে আপনি কিভাবে দেখেন খুব শর্টলি? আমি আশা করি ব্যাংকিং সেক্টর অবশ্যই একটা চার্মিং অবস্থানে চলে যাবে ইনশাল্লাহ। আর আমি আরেকটা জিনিস যেটা মনে করি, অনেক ব্যাংক হয়েছে লাইক দ্যাট হচ্ছে 61 ব্যাংক। সো যে ব্যাংকগুলা খারাপ করতেছে, আমি মনে করি তারা ভালো ভালো ব্যাংকের সাথে মার্জ করাটাই, মার্জার বা অ্যাকুইজিশন পদ্ধতিতে চলে যাওয়াটাই আমি মনে করি যৌক্তিক একটা কারণ হতে পারে বা সমাধান হতে পারে। ধন্যবাদ বিলাল ভাই আপনাকে, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানে একদম দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো, আপনার কোনো মতামত থাকলে বা কোনো রকমের কোনো কোয়েশ্চেন, কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে ফেসবুক চ্যানেল RMS ডিরেকশন, ইউটিউব চ্যানেল RMS ডিরেকশন। এর মাধ্যমে আপনারা মন্তব্য জানিয়ে আপনারা আপনাদের অভিমত জানাতে পারেন বা কোনো কিছু জানার থাকলে সেটাও জানাতে পারেন। তো আজকের মতো এখান থেকে এখনই বিদায় নিচ্ছি। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।